এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন পীরজাদা সৈয়দ রুহুল আমিন। আমরা দেখেছিলাম ভোটের সময় দুই পীরজাদা ময়দানে নেমেছিলেন, একদিকে আব্বাস সিদ্দিকী, একদিকে সৈয়দ রুহুল আমিন। দুইজন পীরজাদা ভোটের ময়দানে লাফিয়েছিলেন এবং ব্যাপকভাবে ভোট প্রচারও করেছিলেন। একজন তৈরি করেছিলেন আইএসএফ আর অন্যজন ইউএসএফ। ইউএসএফের প্রতিষ্ঠাতা সৈয়দ রুহুল আমিনের কাছে এসেছি, আমরা জানতে চাইব ভোটের আগে আপনারা ময়দানে নেমেছিলেন, পীর সাহেবরা আপনারা পীরজাদারা ময়দানে নেমেছেন, অথচ ভোটের পরে আপনাদের আর খোঁজ নেই। তাহলে কি ভোটের সময় ভোট ভাগাভাগি করতে নেমেছিলেন ময়দানে, যে অভিযোগটা বারবার উঠেছিল আপনাদের বিরুদ্ধে? দেখুন, যে কথাটা বললেন আপনার নিজের কথাতেই আপনি দ্বিমুখী কথা বলছেন। একটা হচ্ছে যে ভোট ভাগাভাগি করার জন্য নেমেছিলেন আর রাজনীতিতে নেমেছিলেন। আমরা রাজনীতি করতে নেমেছিলাম বলেই আমরা ভোটে লড়িনি, কারণ এটা ছিল রাজনীতির একটা মারপ্যাচ বলা যেতে পারে। কারণ আমরা গ্রাউন্ডে থেকে কাজ করেছিলাম এবং আমাদের যে ফ্রন্ট গঠন হয়েছিল সেই ফ্রন্টের যারা অ্যালায়েন্স দল ছিলেন তাদের একটা অংশ যদিও ভোটে লড়তে চাইছিলেন, কিন্তু বৃহত্তর অংশ বা আমরা যারা মূল কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম, আমরা সার্ভে রিপোর্টে আমরা দেখেছিলাম যে এই ভোট বিজেপির বিরুদ্ধে মুসলিমদের হচ্ছে। ফলে এই ভোট থেকে আমরা পিছিয়ে এসে গেছিলাম। ফলে ভোট ভাগাভাগির তো প্রশ্নই আসে না, বরং সংখ্যালঘু মানুষদেরকে আমরা বিভ্রান্ত না করে বিজেপি বিরোধী শক্তিদেরকে আমরা সহযোগিতা করেছি, এটা বলতে পারেন। ফলে আমরা ভোট ভাগাভাগি করিনি। ভোটে লড়লে ভোট ভাগাভাগি হতো, যেটা আমরা লড়িনি, ফলে ভোট ভাগাভাগি তো প্রশ্নই আসে না। ভোটের আগে দুই ভাইজান দুই প্রান্তে বিভিন্নভাবে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ইনফ্লুয়েন্স তৈরি করেছিল যুবকদের মাঝে, কিন্তু একজন ভাইজান ভোটে লড়লেন আর একজন ভাইজান ভোটে লড়লেন না। কিন্তু ভোটের পরবর্তী অবস্থায় এখন আপনাদের ইউএসএফের ভূমিকা কী? দেখুন, ভোটের পরবর্তীকালে পরবর্তী সময়ে এটাও একটা রাজনীতিরই অংশ, কারণ সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে আমাদের মূলত রাজনীতিটা ছিল। যদিও আমরা সেকুলার, এক অংশ হিন্দু মানুষরা আমাদের সাথে আছেন, কিন্তু বৃহত্তর যে পার্টটা সেটা হচ্ছে মুসলিম। আর এটা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে মুসলিমরা চরমভাবে যতক্ষণ না কোনোভাবে অপমানিত অপদস্থ হচ্ছে কোনো রাজনৈতিক দল থেকে, তাদের থেকে মুখ ফেরায় না। তো এই জায়গায় দাঁড়িয়ে তো সেম জিনিস হয়েছে। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষদের মুসলিম সম্প্রদায়ের একটা বৃহত্তর অংশ বলতে প্রায় 90% মানুষ যারা টিএমসিকে ভোট দিয়েছিল, তাদের মন মানসিকতা এখন টিএমসির প্রতি আছে। ফলে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে রাজনীতির কোনো জায়গা আমাদের কাছে নেই, কারণ এখন কোনো ভোট নেই। কিন্তু আমরা সবসময় যে কথাটা বলে এসেছিলাম যে আমরা সংখ্যালঘু মানুষ এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য লড়াই করছি, সেটা রাজনৈতিক দল যখন রাজনীতির পরিবেশ তৈরি হবে সেই জায়গায় প্রকাশ পাবে। বিশেষ করে আমাদের কর্মকাণ্ড বলতে, আমি ব্যক্তিগতভাবে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হওয়ার ফলে আইমার কর্মকাণ্ড কিন্তু সারা বছর আপনি পাবেন। আমি অন দ্য ক্যামেরায় দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকের দিনে পশ্চিমবঙ্গের ভোটের আগে যে সমস্ত মুসলিম লিডাররা লাফালাফি করছিলেন, তাদের 10% আপনি রেগুলার কোনো অ্যাক্টিভিটিস তাদের খুব বেশি পাবেন না দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। কিছু সংগঠনের লিডার আছেন যারা টুকটাক সারা বছর জনসংযোগের মধ্যে থাকেন, বাট আমাদের প্রতিনিয়ত কাজ আমাদের হয়ে যাচ্ছে, সাংগঠনিক কর্মকাণ্ড হচ্ছে। ভোটের আগে মিডিয়া আমাদেরকে কিছুটা কভার করেছে আপনারা, ভোটের পরে আপনারা 6 মাস পরে আমাদেরকে সময় দিয়েছেন, ফলে 6 মাস আপনারা জানতে পারবেন না আমরা কী করছি। ফলে এটা আর মানে এই নয় যে মিডিয়া আমাদেরকে দেখাচ্ছে না মানে আমরা আর কাজ করি না। আমরা আমাদের নিজস্ব পেজে কাজ করে যাচ্ছি এবং যারা আমাদের সাথে টাচে আছেন তারা জানান আমরা কাজ করি। আপনি বক্তব্যের মধ্যে বললেন যে সংখ্যালঘু মুসলিমরা যে দলের কাছে একেবারেই লাতখোর না হবে, একেবারে আপনার যে এই শব্দটা ইউজ করেননি, যে জাস্ট আপনি যেটা বলতে চেয়েছেন, তো সে ততক্ষণ পর্যন্ত তার থেকে বিমুখ হয় না। তো আমরা দেখতে পাচ্ছি রাজ্যের যারা শাসক দল আছে তাদের প্রতি যতটা আপনারা আশাবাদী ছিলেন বা যতটা ভেবেছিলেন করবে, ততটা কি করতে পেরেছে? না, এটা আবার একটা ভুল কথা। আশাবাদী হলে আমরা ইউএসএ পার্টি বানাতাম না। ফলে এটা তো প্রমাণ করছে যে কোনো জায়গায় আশাবাদী ছিলাম না আমরা। কিন্তু বিজেপি রাজনীতি করতে গিয়ে ব্যর্থ হয়েছে। বিজেপি এমনভাবে মুসলিমদেরকে ভয় দেখিয়েছে, ফলে মুসলিম ভোটটা খুব অনায়াসে টিএমসির পক্ষে গেছে এবং আমাদেরও সেই জায়গায় মনে হয়েছে যে বিজেপিকে আটকাতে গেলে টিএমসির সাথ দিতে হবে। ফলে এই মুহূর্তে কোনো চয়েস নেই, বামফ্রন্ট নেই পশ্চিমবঙ্গের মাটিতে, কংগ্রেস একটি কোমায় চলে যাওয়া রাজনৈতিক দল। ফলে এইটাই মুসলিমদের কাছে কোনো চয়েস নেই,
সেই সময় দাঁড়িয়ে আমি তো আপনি যে ভাষা বললেন লাতখড়ি ভাষা তো বলতে পারবো না, তবে এটা প্রমাণ হয়েছে যে আমরা চূড়ান্ত অপদস্থ, ব্রাহ্মণদের জামানায় চূড়ান্ত অপদস্থ হওয়ার পরেই বামেদের থেকে সংখ্যালঘু মানুষ মুখ ফিরিয়েছে। ফলে এখন দেখা যায় যে টিএমসির কাছ থেকে মুখ ফেরানোর জন্য কতটা অপদস্থ হবে সেটা সংখ্যালঘু মানুষ নির্ধারণ করবে, অথবা হতে পারে আমাদের মুখ্যমন্ত্রী উনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যেটা সংখ্যালঘু মানুষদেরকে খুশি করবে। যদিও সেরকম সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, কেননা ভোট পরবর্তীকালে মুসলিম সংখ্যালঘু লিডারদেরকে পুরো রাজ্য থেকে বসিয়ে দেওয়া হয়েছে। কোনো জায়গাতে সেখানে সংখ্যালঘু লিডারদের স্থান নেই। কেন নেই তার একটা কারণ যে সংখ্যালঘুদের কোনো অপশান নেই। এই জায়গায় দাঁড়িয়ে সময়ের উপর আমাদেরকে নির্ভর করতে হবে। আগামী পঞ্চায়েত ইলেকশন পর্যন্ত আমাদের দেখা ছাড়া কোনো উপায় নেই। তবে আমরা আশা করি সংখ্যালঘু মানুষদের সবচেয়ে পজিটিভ সাইড, মানুষেরা বুঝতে শিখেছেন। সংখ্যালঘু মানুষরা যদি বুঝতে শিখে যান, পশ্চিমবঙ্গে একতরফা রাজনীতি হয় না। যেমন বামফ্রন্ট একতরফা রাজনীতি করেছে, টিএমসিও প্রায় সংখ্যালঘুদেরকে নিয়ে একতরফা রাজনীতি করছে। এর ব্যর্থতা আমাদের মতন সংখ্যালঘু মানুষ এবং লিডারদের। আমরা যখন যার কোলে চড়ে গেছি, অথবা আমরা বিরোধিতা করেছি, চরম বিরোধিতা। আমরা রাজনীতিটা করতে পারিনি রাজনৈতিক নেতাদের সাথে। আমরা সেই জায়গায় একটা ব্যতিক্রমী সংগঠন বা ব্যতিক্রমী দল, যারা আমরা রাজনীতি করার চেষ্টা করছি, মূল রাজনৈতিক যারা আমাদের সাথে রাজনীতি করছে তাদের সাথে। তো এটা দেখার বিষয়, দেখা যাক এটা কতটা আমরা সফল হব বা আমরা আমাদের চিন্তাভাবনা কতটা সঠিক প্রমাণ হবে সময়ের সাথে সাথে। শুধু সংখ্যালঘু মানুষেরা যদি সচেতন না হন, এই লড়াইটা অনেক কঠিন। আমরা দেখেছি যে যখন উত্তরপ্রদেশ, বিহার বা অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে যখন মব লিঞ্চিং করা হয়, আপনারা প্রতিবাদে গর্জে উঠেছিলেন। বা আমরা দেখেছি যখন পুলিশ কর্মীকে দাড়ি রাখার অপরাধে উত্তরপ্রদেশে সাসপেন্ড করা হলো এসআইকে, তখন আপনারা প্রতিবাদে গর্জে উঠেছেন। কিন্তু খোদ পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখছি, মব লিঞ্চিং হলো চড়াবিদ্যায়, বাসন্তীতে, তারপরে সোনারপুরে পুলিশ কর্মীকে বেধড়ক পেটালো আর এক পুলিশ কর্মীরা। তো এই যে বিষয় নিয়ে আপনারা নীরব কেন কথা বলছেন না? না, নীরব নই আমরা বিগত এক সপ্তাহ আগে একটি আমাদের জেলা মিটিং হয়েছিল, সেখানে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এরকম ধরনের কোনো যদি আমাদের বিশেষ করে সংগঠনের কাজ পূর্ব মেদিনীপুর জেলা, হাওড়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় যদি এরকম কিছু হয় আর যদি প্রশাসন কোনো অ্যাকশন না নেয়, তাহলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমাদের এই আওয়াজটা আমরা কোনোভাবে মিডিয়া পাইনি, তারা প্রচার করেনি, কিন্তু আমরা আমাদের কাজ করছি। এক, দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে হিজাব পরা নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে যেভাবে হয়েছে, আজকের দিনে মুসলিমদেরকে সবচেয়ে বড় সমস্যা যেটা মুসলিমদেরকে খুব সহজে বিভ্রান্ত করা যায়, আজকে সরকারের বিরুদ্ধে বলতে গেলেই আপনাকে বিজেপির এজেন্ট বলে দেওয়া হবে। এবং আমাদের নামি দামি তথাকথিত কিছু পোষা মলি সাহেব আছে সরকারের, যারা দাঁড়িয়ে নির্দ্বিধায় বলে দিবে। ফলে আমরা ভয় পাচ্ছি সঠিকটা সঠিক বলতে, কেননা জনগণ বিভ্রান্ত। ফলে জনগণকে বুঝাতে একটা সময় নিচ্ছে, কিন্তু আমরা কখনোই কোনো অন্যায়ের পক্ষে নই। এবং এটা খুবই চিন্তার বিষয়, পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যেখানে সংখ্যালঘুদের দ্বারাতেই সরকার গঠিত, এটা তো কোনো সন্দেহ নেই যে সংখ্যালঘু মানুষদের দ্বারাই সরকার গঠিত। এটা প্রকাশ্যে মানা অথবা না মানা, রাজনৈতিক দলেরা এটা বাধ্য করে দিয়েছে, এটাও যেমন সত্য, আবার এটাও তেমনই সত্য যে সংখ্যালঘু মানুষদের ভোট ছাড়া সরকার টিকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু মানুষদেরকে যেভাবে অপদস্থ করা হচ্ছে সরকারি প্রশাসনে যাওয়ার, এবং কিছুদিন আগে আমাদের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উপরে যেভাবে অ্যাটাক হয়েছে এবং তারপরেও কোনো ধরনের অ্যাকশন হয়নি, এটা বারবার আমাদেরকে আরও বেশি চিন্তিত করে দিচ্ছে যে সংখ্যালঘু মানুষরা কিন্তু এই সরকার যতটা বাইরে থেকে দেখাচ্ছে যে এদের প্রোটেক্ট করবে, কিন্তু সেটা করছে না। ফলে আমরা এটা প্রতিবাদ করছি অন দ্য ক্যামেরায়, আমরা বলার আমাদের মাঠে নেমে প্রতিবাদ করার এখন পরিবেশ নেই, কেননা একটা কোভিড সিচুয়েশনও আছে। না হলে আমরা এই সিচুয়েশনে আমরা কী করতাম, আমরা রাস্তায় প্রতিবাদ করতাম। ওই কোভিড এসে অনেকটা আমাদের মতন সংগঠনদের হাত পা বেঁধে দিয়েছে, বাট আমরা আমাদের প্রতিবাদগুলো করছি এবং মানুষকে বলছি, যেগুলো সংখ্যালঘু মানুষরা যদি না বুঝে তাহলে কিন্তু তাদের জন্য খুবই ক্ষতিকারক। একদিকে আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে গিয়ে মসজিদে গিয়ে হিজাব পড়ছেন, অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্টের পদে সেখানে হিজাব পড়ার অপরাধে তাদের অ্যাডমিট বাতিল দেওয়া হচ্ছে, তাদের পরীক্ষায় বসতেই দেওয়া হচ্ছে না। এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, এই উত্তরটা এখন যদি আমি যদি ধর্মীয় সুশ্রুণানি দিয়ে উত্তর দিতে চাই, তাহলে এটা আমাদের সংখ্যালঘু মানুষরা খুশি হবে। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে একজন হিজাব পরিহিতা ভদ্রমহিলা, সম্ভবত মুখ ঢাকা ছিল,
না মুখ খোলা ছিল? মুখ খোলা ছিল, শুধু হিজাব পরে। এই মহিলা হিজাব পরেছিলেন এবং এখানে যেটা আমি যতটুকু জানি যে ক্যাপ পরা বা মাথা পুরো কপাল ঢাকা এরকম কিছু কিছু কন্ডিশন থাকে যেগুলো অ্যাডমিটে বা এতে বলে দেওয়া থাকে যে এগুলো করা যাবে না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি হিজাব কি কাটা হয়েছে না হিজাবের পরার কারণে সেটা করেছে, সেটা আগে ক্ল্যারিফিকেশান দরকার। একেবারে তার অভিযোগ যে আমরা কি কারণে কাটা হয়েছে জিজ্ঞাসা করছিলাম, সেখানে বলছে হিজাব পরার কারণে। একেবারে সেটা লিখিত একটা, তিনি যখন পুলিশে যাচ্ছেন তাকে একটা লিখিত করা দরকার, কোর্টে সেটা যাওয়া দরকার। আইমা প্রয়োজন হলে সেই ক্যান্ডিডেটের বিষয়ে আমি শুনেছি, কিন্তু আমি পুরো বিষয়টা জানি না। আপনারা বলুন, আমরা আইমা থেকে আইনি লড়াই তাদের হয়ে লড়ব যদি সরকারের বিরুদ্ধে। কিন্তু বক্তব্য হচ্ছে যে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে। ক্যাপ পরা ছেলে, হিন্দু ছেলেকে কিন্তু এই ক্যাপ পরার কারণে তাকে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়েছে। হ্যাঁ, আমরা যেটা বলি সরকারের গাফিলতি আছে। যখন সে হিজাব পরা ছিল বা ক্যাপ পরা থাকে, এই অবস্থায় তার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা হলো কেন? সেখানেই তাকে আনকোয়ালিফাইড বা তাকে সেখানে যদি কমপ্লিট রিজেক্ট করে দিলে সমস্যা হতো না। কিন্তু এখানে নিয়ে সরকারের এটা ব্যর্থতা। কিন্তু আমি কখনো এটাকে ধর্মীয় চোখ দিয়ে এখনও দেখতে রাজি নই যে হিজাব পরার জন্যই হয়েছে। এটা সত্য ঘটনা হতে পারে। আর আমাদের মুখ্যমন্ত্রী হিজাব পরছেন, এটা তো তার রাজনৈতিক বিষয়। আমরা যদি মন্দিরে যেতে পারি, আমাদের নেতারা যেতে পারেন, তো আমাদের মুখ্যমন্ত্রী মসজিদে বা কোনো হিজাব পরে আসলে এটা কোনো অপরাধ না। এটা এভাবে না দেখে বরং এটা দেখে যে আমরা হিজাব পরাতেই মুখ্যমন্ত্রীকে দেখলে খুশি হই, সুবহানাল্লাহ মাশাআল্লাহ বললেই আমরা খুশি হই। কেননা আমরা রাজনৈতিকভাবে অপরিপক্ক, এই জাতির লোকের অধিকাংশ রাজনৈতিকভাবে অপরিপক্ক। ফলে কোনো নেতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ মসজিদে চলে গেলে আমরা মনে করি যে আমরা অনেক কিছু অ্যাচিভ করে নিলাম। কোনো নেতাকে ইফতারের প্রোগ্রামে নিয়ে আসতে পারলে আমরা মনে করলাম আমাদের রোজাটা সাকসেস হলো। ফলে এটা তো আমাদের ব্যর্থতা। ফলে আমাদের ব্যর্থতাটাকে আমরা তাদেরকে প্লাস পয়েন্ট তারা করেছে, তো তাদের দোষ না দিয়ে যদি আমরা আমাদের উইকনেসগুলোকে ঠিক করতে পারি, তাহলে কিন্তু আজকে আমাদেরকে এই দিন দেখতে হবে না। মুখ্যমন্ত্রী কি এটাকে নিয়ে ধর্মীয় সুশ্রুতি দিচ্ছে না, যে নিজে হিজাব পড়ছেন, নন মুসলিমদের কাছে একটা খারাপ বার্তা যে চলে যাচ্ছে? মুখ্যমন্ত্রী সবসময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যে সংখ্যালঘু তোষণে, অথচ সংখ্যালঘুদের বিভিন্নভাবে বঞ্চিত করার অভিযোগ আপনারাই তুলেছেন। না, আমি তো একই কথা বা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বললে তো আর উত্তরটা আলাদা হবে না। দেখুন, রাজনীতি যারা করেন তারা রাজনীতি করেন। আজকে আমার মতন টুপি পরা লোক যখন রাজনীতি করবে, তখন আমি 10 বছর আগে যা বলেছিলাম আজকে কথা সে কথা আর বলছি না। তার মানে কি আমি পলিটিক্স করছি? এক টাইম আমি বলেছি রাজনীতি করা নিষিদ্ধ, কিন্তু আজকে আমি রাজনীতি করছি। তো এরকম ধরনের রাজনীতি যারা করবেন তাদের কিছু পলিসি থাকে। যে বিজেপি প্রথমে কিছুটা সেকুলার ছিল, কিন্তু পরবর্তীকালে সেই বিজেপি আবার চরম ধর্মটাকে সামনে এনেছে। 2014-তে কাজের ওয়াদা ছিল, বলা হতো যে কাজ দিব, চাকরি দিব, 15 লাখ টাকা পাবে। সেগুলো ছেড়ে আপনি 19-এর ইলেকশন দেখুন কী হলো, সেখানে শুধু ধর্ম, রাম মন্দির, ধর্ম হিন্দু রাষ্ট্র। তো এগুলো পলিসি। এবার কেউ মাথায় টুপি দিয়ে হিজাব পরে যদি জনগণের কাছে নিজেকে অ্যাপ্রোচ করেন, সেটা তার পলিসি। এখানে আপনি কেন খুশি হচ্ছেন সেটা আগে আমার জানার দরকার। আমাদের ব্যর্থতার জন্য আগে আমাদের ব্যর্থতাগুলো আমরা যদি ঠিক করতে পারি, তাহলে সামনেওয়ালা লোক সেগুলো আমাদেরকে বোকা বানাবে না। আমরা বোকা হতে চাইছি বলেই তো আমরা আজকে আমাদের কাছে তো এই ভয়টা আমরা খেয়েছি, এই ভয়টা আমরা গিলেছি যে আমাদের কাছে কোনো চয়েস নেই। তো আমি ক্ষমতা থাকলে আমিও তো আমার মতন পলিসি তৈরি করবো যাতে জনগণ আমার দিকে আকর্ষিত হয়। কিন্তু জনগণ যদি সচেতন হয়, তাহলে সেই ভুলভাবে আকর্ষিত। আজকে হিন্দুরা ভুলভাবে বিজেপির দিকে চলে গিয়েছে। কারণ যারা শিক্ষিত হিন্দু তারা জানে যে কখনোই হিন্দু রাষ্ট্রর যে গল্প দেওয়া হচ্ছে হবে না। কিন্তু তারা কেন করছে? কারণ তারা একটা মোহতে যাচ্ছে। তেমনি আমরাও সেম ভুলটা করছি। এর জন্যই সচেতনতা দরকার। আমরা আইমা থেকে এর কাজ করছিলাম, আরও বেশি কাজ করছি, দেখা যাক। আমরা এই মুহূর্তে চলমান সমস্যা সবচেয়ে, যেখানে সংখ্যালঘুদের আন্ডারে একটা মাত্র অটোনমাস বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আলিয়া বিশ্ববিদ্যালয়। সেই আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় গেল রব উঠেছে। আমরা একটা প্রতিবেদনও তৈরি করেছি, সেখানে যে দুই পক্ষের অভিযোগ। এমএমই ডিপার্টমেন্টে তাদের অভিযোগ হচ্ছে যে তারা ইউসি জমা করেনি বা আলিয়ার টাকা রিটার্ন আসছে। অন্যদিকে আলিয়ার কর্তৃপক্ষ তাদের অভিযোগ যে আমাদের টাকা দেওয়া হচ্ছে না কাজ করার জন্য, এবং আলিয়াতে এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা নেই, আলিয়ার ইলেকট্রিক বিল দিতে পারছে না। এই যে পরিস্থিতি, এ নিয়ে কী বলবেন? ঘর কো আগ লাগি ঘড়ি কে চিরাগ সে, একটা কথা আছে। আজকে আলিয়া বিশ্ববিদ্যালয় চালাতে ব্যর্থ সংখ্যালঘু মানুষেরা, এটা প্রমাণিত। আর এটাকে বাধ্য করা হয়েছে, এটাকে পলিসিতে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন যে আজকে আলিয়ার বিরোধিতা কারা করছে? দেখুন, আলিয়ার বিরোধিতা কিন্তু কোনো হিন্দু সমাজ থেকে কিন্তু হচ্ছে না। তার মাথায় কেউ হয়তো হিন্দু মানুষ বসে আছেন, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আলিয়ার বিরোধিতা আজকে নয়, লাস্ট 5 ইয়ার্স যদি আবু তালেব সাহেবের সময় থেকেও যদি আমরা যাই,
যখন ভিসি ছিলেন, সেই সময় থেকে দেখুন কারা করছে, একদল মুসলিম লোকেরা আলিয়ার উপরে সন্তুষ্ট নয়। কেন? কেননা আলিয়াকে ডিস্টার্ব করে দিয়ে এটা প্রমাণ করে দেওয়া হচ্ছে যে দেখো একটা আলিয়া বিশ্ববিদ্যালয় মুসলমানরা চালাতে পারছে না, আবার তোমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কিসের জন্য চাইছো, মালদায় কিসের জন্য? একটা বিশ্ববিদ্যালয় তোমাদের চালানোর ক্যাপাসিটি নেই। তাহলে দেখুন একদিকে আলিয়া থেকে পুরো রিলিজিয়াস যে আলিয়ার সম্মান, থিওলজি, আরবিক অনার্স, তফসিরের উপরে রিসার্চ ইত্যাদি যেগুলো রিলিজিয়াস যে চ্যাপ্টারটা ছিল সেটাকে কানা করে এখানে ফেলে দেওয়া হয়েছে। মূল ক্যাম্পাসকে ওখানে নিয়ে গিয়ে যেখানে ধর্মীয় শিক্ষাটাকে প্রায় নাই বললে চলে, খুব অল্প কিছু জায়গা আছে, করে দিয়ে খোঁড়া বানিয়ে দেওয়া হচ্ছে। কেন না আমরা আলিয়া চালাতে ব্যর্থ, এবং এই ব্যর্থতার দায়বদ্ধতা সংখ্যালঘু মানুষদের। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয়, এটা আমরা বুঝছি না। আগের ভিসিতেও আমাদের অবজেকশন ছিল, বর্তমান ভিসিতেও অবজেকশন, আবার পরবর্তী যিনি আসবে সে এবং অবজেকশন আমরাই করব। ফলে আমি যেটা বারবার আমার এই ইন্টারভিউ বলার চেষ্টা করছি যে আমাদের সচেতনতার অভাব আমাদেরকে ডুবাচ্ছে। ভালো করে বুঝুন, কোনো ইউনিভার্সিটি দুর্নীতিমুক্ত নয়, কিন্তু সমস্যা হচ্ছে সেই জায়গাটাকে, করাপশানটাকে কীভাবে, আমরা জানি না গোটা পশ্চিমবঙ্গের স্কুলগুলো কীভাবে, কলেজগুলোতে অ্যাডমিশন হচ্ছে, অনার্স পাওয়ার জন্য 20,000, 30,000, 50,000 করে এক একটা আর্টসের ডিপার্টমেন্টগুলোতে ঘুষ চলছে, সায়েন্স ফ্যাকাল্টিসগুলোতে ছেড়ে দিন। আমি তার মানে কি, আমরা কেউ বলে না গোটা খাসি খেয়ে ঢেকুর তুললো না, আর তুমি একটা পায়রা বাচ্চা খেতে গিয়ে পুরো পালক এমনভাবে ছড়িয়ে দিলে সবাই। তো আজকে আমাদের অবস্থা তাই, পিছনে একটা করে আমাদেরকে ফেউ লাগিয়ে দেওয়া হয়েছে। আমি কাজ করতে গেলে যখনই কিছু একটা ভালো কথা বলছি, হয় আমি টিএমসির দালাল হয়ে যাচ্ছি, না হয় বিজেপির দালাল। আমার কথাটা নিরপেক্ষভাবে বোঝার লোকের সংখ্যা কম। ঠিক অন্য কেউ বলছে যখন, আমি তখন বলছি আচ্ছা আমার পক্ষে যাচ্ছে না, তাহলে এটা আমার বিরোধী। আমি এটা ভাবছি না যে আমি নিরপেক্ষভাবে ভাবার আমারও ব্যর্থতা থাকতে পারে। তো আলিয়াতে আমি আবেদন করব, যারা সো কল্ড ইন্টেলেকচুয়াল বলে দাবি করছেন, যারা বিভিন্ন তথ্য দিচ্ছেন, এরা একটা বোগাস পার্সন ছাড়া কিছু না। যাও না ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে করো না, ক্যালকাটা ইউনিভার্সিটির বিরুদ্ধে বক্তব্য দাও না, মিদনাপুর ইউনিভার্সিটির বিরুদ্ধে বক্তব্য দাও না, আমি তোমাদেরকে তথ্য দিব। কেন? ক্যালকাটা ইউনিভার্সিটির বিরুদ্ধে তুমি কথা বলতে গেলে তুমি অ্যারেস্ট হয়ে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটির পিছনে অনেক রাঘব বোয়াল বসে আছে, আলিয়ার মা বাপহীন, অভিভাবকহীন আলিয়া, ওর বিরুদ্ধে বলতে গেলে 10 জন মুসলমান হাত চাপড়াবে, আর উপর থেকে বাবু মশাইরা তো আছেন, পিঠ চাপড়ায় বলুন খুব ভালো চালাচ্ছিস। ফলে মুসলিম সমাজকে আগে বুঝতে হবে যে আলিয়া কিভাবে চলবে সেটা। ভিসি পরিবর্তন করা, ভিসি করাপ্টেড, সবাই করাপ্টেড। ফলে যদি করাপশান আমরা সিস্টেমের মধ্যে বসে আছি, আমাকে একটা ফর্ম যদি জমা করতে হয় সেখানে 10 টাকা দিতে হয়, তো আমি 10 টাকা দিচ্ছি, আমি করাপ্টেড নই? আপনি সবাই কেন বলছেন আমিও করাপ্টেড? লাইনে গিয়ে একটা ফর্ম তুলতে গেলে 10 টাকা দিতে হয়, আমি 10 টাকা দিব কেন? কিন্তু আমি জানি যে আমি ডিস্টার্ব চাই না, দিয়ে নিই। ফলে এই যে সমাজকে, আমাদের এই সমাজ থেকে বুঝতে গেলে সর্বপ্রথম আলিয়াকে বাঁচাতে দিতে হবে। কেন গভর্নমেন্টের কাছে টাকা আসছে না, এর উপরে আন্দোলন করা উচিত। আন্দোলন করুন। আজকে ভিসি আবু তালেব সাহেবও খারাপ ছিলেন, ইনিও খারাপ। এই ভিসিকে কে এনেছে? আজকে বলা হচ্ছে বিজেপির লোক, সরকার জানতো না এ লোক কে লোক। হ্যাঁ, এই ভিসি মুসলিমদের সম্পর্কে ভাষাগতভাবে অনেক সময় কাঠখোট্টা কথা বলেন, আমার কি যায় আসে? তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি আশা করি এই সমাজ বুঝবে। এর উপরে কাজ অনেক সংগঠন করছে, আইমাও করছে, বিভিন্ন সংগঠন সচেতনতা এবং পজিটিভ সাইড যেটা আপনাকে বলি, মুসলিমরা বুঝতে শিখেছে, ইন্টেলেকচুয়াল লেভেলের লোকেরা এটা উপর কাজ করছেন, এবং এর রেজাল্ট খুব শীঘ্রই আমরা পাবো। ব্যাপকভাবে দেখছি মুসলিম সমাজে পলিটিক্যাল ভাবনা তৈরি হয়েছে, এবং সেখান থেকে আপনারা পীরজাদারাও সেখানে এগিয়ে যাচ্ছেন, যে আপনারাও পীরজাদারা যেখানে ধর্ম ছেড়ে এখন রাজনীতিতে যাচ্ছেন। এই নিয়ে আমরা যেটা দেখেছি বিগত দিনে, যে যারা সরাসরি মানে ধর্ম থেকে রাজনীতিতে এসছেন তারা তেমনভাবে সফল নেই। মুসলিম লীগ একটা ব্যাপকভাবে তারা সংগঠন করেছিল, কিন্তু এই নামের কারণে, মুসলিম লীগ নামের কারণে বা ধর্মীয় আবেগের কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এখন আজকে তারা নিশ্চিহ্ন প্রায়। তারপর আরও অনেক পলিটিক্যাল লিডাররা যারা ধর্মীয় আবেগ নিয়ে পলিটিক্যালে এসেছিল, তারা কিন্তু অনেক সময় ব্যর্থ হয়েছে। তো আপনিও তো একজন ধর্মীয় ব্যক্তিত্ব, সেখানে আবার আপনারা যেভাবে পলিটিক্যালে আসছেন, পলিটিক্যাল দিকে ঝুঁকছেন, তো সেক্ষেত্রে তো অনেক সে কীভাবে সাফল্যতা পাবে বলে আশা করছেন? না দেখুন, এটা একদম সঠিক কথা যে আমাদের সফল হওয়ার সম্ভাবনাটা খুব কম, কিন্তু কমটা কারণটা যদি আমরা দেখি, সেই কারণটা হচ্ছে আমাদের মানুষেরাই। দেখুন, আমার লড়াই সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে বেশি, এর সাথে সাথে সংখ্যাগুরু মানুষ যারা আছেন
তারা আমার সাথে আসেন, তাদের লড়াই। কিন্তু মূলত সংখ্যালঘুদের ডিপ্রাইভ হওয়ার ঘটনাটা এত বেশি, এটা নিয়ে আওয়াজ তোলা। কিন্তু বাস্তব এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখা গেছে যে সংখ্যালঘু মানুষেরা আলেম ওলামাদের প্রতি খুব বেশি আস্থা রাখতে পারেননি। তার ব্যর্থতা আমাদের, কেননা আমরা সেই জায়গায় নিজেদেরকে আনতে পারিনি। আজকে আমি সরকারের বিরুদ্ধে বললাম, 3 দিন পর আবার সরকারের কোলে চড়েই আমি ঘুরছি। ফলে কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যে লোকটা ধোঁকা দিয়েছে আমাদেরকে। ফলে এই ব্যর্থতার একটা এটা মূল কারণ বলে আমি মনে করি। কিন্তু এখন কোনো জায়গা থেকে বারবার লিক হয় বলে আমি তো গাড়ি চালানো ছেড়ে দিতে পারি না। আমি চেষ্টা করব যে জায়গা থেকে আমার গাড়ি পাংচার হচ্ছে ওই জায়গাটাকে আমি স্ট্রং করতে। আর একটা বড় প্রবলেম হচ্ছে যে দেখুন, সংখ্যালঘু মানুষরা, একটু আগে যেটা বলছিলাম, একজন হিন্দু লিডার চোখ বন্ধ করে মসজিদে গিয়ে বসে ঘুরে আসতে পারেন। কিন্তু আমি রুহুল আমিন যদি পার্টি করানে চোখ বন্ধ করে মন্দিরে চলে যাই, কিছু না করেও যদি মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি ঘুরে আসি, আমার কমের একটা শ্রেণীর নেতারা আমার বিরুদ্ধে ফতোয়া দিবে, এবং এমন ফতোয়া দিবে যা জনগণকে বিভ্রান্ত করে দিবে। ফলে এই জায়গাটা ডেমোক্রেসির সাথে, এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো, আমি গেছি, উজবেকিস্তান গেছি, আমি আজারবাইজান গেছি, আমি টার্কি গেছি, ধর্ম আর পলিটিক্সটাকে ওখানকার মানুষরা মিশায় না। রেজেপ তাইয়িপ এরদোগান প্যান্ট শার্ট পরা, কোটটাই পরা, সে রিলিজিয়াস কথা বলে, কিন্তু দেখুন সে আধুনিক লোক, চার্চে যাচ্ছে, মসজিদ উদ্বোধন করছে। আর আমাদের ক্ষেত্রে আমরা যখনই কোনো একটা লোক যদি কোনো রিলিজিয়াসের আঙ্গিনা থেকে দাঁড়িয়ে যদি আমরা কোনো ধরনের কথা বলে দিচ্ছি, সঙ্গে গেল রব। ফলে আমাদের পশ্চিমবঙ্গে এইটা সবচেয়ে বড়, এই শিক্ষাটা মানুষকে, জনগণকে বোঝানো দরকার যে রাজনীতিটাকে ধর্মের সাথে যেন আমরা মিশিয়ে না ফেলি। ধর্ম ছাড়া রাজনীতি নেই, রাজনীতি ছাড়া ধর্ম নেই, কিন্তু দুটোকে একসাথে মিশানো যাবে না। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আপনি ধর্মের সাথে যদি মিক্স করে দেন, আপনি পলিটিক্সটা করতে পারবেন না। ফলে এটা আপনাদেরকে বুঝতে শিখতে হবে। ঈমান কোনো কাঁচের গ্লাস নয় যে আপনার বলাতেই ভেঙে গেল। আমরা এরকম বহু দৃষ্টান্ত আছে আমাদের ইসলামী স্কলারদের, যারা মন্দিরে গিয়ে রাত কাটিয়েছেন, যারা মন্দিরে গিয়ে পুরোহিত হয়ে দিনের পর দিন সময় কাটিয়েছেন। আমরা এগুলো জানি, আমরা কই তাদের বিরুদ্ধে তো কলম ধরছি না, বরং আমরা বাহাবাদি। দেখেছো পুরীর মন্দিরে অমুক লোক দীর্ঘদিন পারস্য থেকে এসে তিনি মন্দিরে কাটিয়ে গেছেন, সেখানকার কালচার শিখে গেছেন। সেই লোকটা কালচার শিখেছেন, কিন্তু তিনি বলেন তাকে যখন মুসলিম হিসাবে ঢুকতে দেওয়া হয় না, তখন তিনি ন্যাড়া হয়ে শ্লোক পড়ে তিনি গিয়ে পুরো কালচার, তিনি তার দেশে গিয়ে পারস্যে গিয়ে তিনি লিখলেন যে হিন্দুর মানুষের এই কালচার। তখন তো তিনি সেই মন্দিরে ছিলেন, মন্দিরের পুজো করেছেন, তাকে তো আমরা কোথায় বলছি না। তখন আমরা বলছি দেখেছো কত ক্লেভার লোক, অন্য ধর্মকে শেখার জন্য তিনি হিন্দু ছিলেন। আর আপনি আপনার চোখের সামনে যে লিডারটা মন্দিরের সামনে দাঁড়িয়ে গেছে, আপনি ফতোয়া দিয়ে একেবারে মুফতি সাহেব। তো আমরা আইমা এই জায়গায় আমি নিজেকে সবসময়, আমি পীরজাদা হিসাবে নিজেকে কখনও খুব বেশি মানুষের কাছে প্রেজেন্ট করি না, যদিও আমার আইডেন্টি এটা। এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করি যে একজন পীরপন্থী বাড়ির ছেলে আমি। কিন্তু আমি আইমাটাকে বা আমার রাজনৈতিক দলটাকে বা আমার ইমেজটাকে ধর্মের সাথে কারো কাছে প্রেজেন্ট করি না। আমি আমার ধর্মটা আমার ব্যক্তিগত আচার আচরণের বিষয়, আমি ধর্মটা পালন করি, সুফিজমে বিশ্বাস করি। কিন্তু তার মানে এই নয় যে আমি পলিটিক্স করার ক্ষেত্রে ধর্মটাকে জড়িয়ে দেবো। আর আমার পলিটিক্স করার ক্ষেত্রে আমি কখনও ধর্মকে ইউজ করি না। ফলে সেই জায়গায় আইমার কেন, তার প্রমাণ হচ্ছে আপনি পুরো পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে প্রায় 60 থেকে 65 হাজার হিন্দু মেম্বার আইমাতে আছে, যেটা কোনো অর্গানাইজেশনে নেই। পুরো আমি পশ্চিমবঙ্গ, মানে যদি বেশি করেও বলা ভুল হয়ে যায়, ভারতবর্ষে আরএসএস ছাড়া আমার মনে হয় না কোনো একটা অর্গানাইজেশন যে এতগুলো হিন্দু মানুষদেরকে জুড়তে পেরেছে। আমরা পেরেছি, কেননা সেই মানুষগুলো আমাদেরকে দেখে বুঝতে পেরেছেন যে এদের ভাবনা, এদের চিন্তা। সময় লাগবে। তো আশা করি আইমা যখন পলিটিক্সে নামবে, মানে ইউএসএফ যখন পলিটিক্স নামবে, তখন আপনারা এটা বুঝতে পারবেন যে আমরা মেকি কথা বলছিলাম না। হ্যাঁ, এই পাটা এগোতে গিয়ে আমরা হয়তো আরও 3 পা পিছবো, কিন্তু আমি বাংলার জনগণকে এটা বলতে চাই, যতক্ষণ না আপনাদের ইচ্ছা হবে ততক্ষণ আমরা কখনোই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কোনো কাজ করব না যেটা সংখ্যালঘু মানুষ এবং কোনো সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা পাক। কিন্তু যদি আপনাদের মনে হয় যে আমরা সমাজের জন্য কাজ করছি, তাহলে আমাদের চিন্তাভাবনা তো আপনারা রেসপন্স করুন, কেননা লড়াইটা আমার একার নয়, লড়াইটা পুরো পশ্চিমবঙ্গের মানুষের। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম আইমার সর্বভারতীয় সম্পাদক পীরজাদা সৈয়দ রুহুল আমিনের সঙ্গে। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।